মুভির শুরুতেই আমরা একটা পার্টি দেখতে পাই, আর এই পার্টিটি ছিল রূপা মির্জা নামে একজন নায়িকার সাকসেস পার্টি। পরপর 3টি মুভি ফ্লপ হওয়ার পর চতুর্থ মুভিটি ব্লকবাস্টার হয়েছে, যার কারণে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আর এই খুশিতে রূপা মির্জা সাকসেস পার্টির আয়োজন করেছে। পার্টিতে নামি দামি ডিরেক্টর সহ প্রডিউসার এবং সাংবাদিকও উপস্থিত ছিল। সবাই তখন রূপা মির্জার অভিনয়ের প্রশংসা করছিল। তখন আমরা রায়হান নামে একটা ছেলেকে দেখতে পাই। সে তখন রূপার মুভির ডিরেক্টরের কাছে যায় আর বলে, আপনার হাত ধরে তো রূপা রীতিমতো স্টার হয়ে গেল, এবার আমার জন্য কিছু করুন। কিন্তু ডিরেক্টর জানায় প্রডিউসাররা নতুন হিরোদের পেছনে টাকা ইনভেস্ট করতে চায় না, তবে সে রায়হানের জন্য কিছু একটা করবে, এটা বলে সে চলে যায়। মূলত রায়হানের ইচ্ছা সে সিনেমা জগতের অনেক বড় নায়ক হবে। এরপর আমরা নায়িকা রূপা মির্জাকে দেখতে পাই। সে তখন পার্টিতে আসার জন্য রেডি হচ্ছিল। তখন সেখানে রায়হান আসে আর রূপার সৌন্দর্যের অনেক প্রশংসা করে। রূপা আর রায়হান দুজন দুজনকে পছন্দ করে আর অনেক ভালোবাসে। এরপর রায়হান রূপাকে নিয়ে পার্টিতে আসে। তখন পার্টিতে থাকা সবাই রূপাকে কংগ্রাচুলেশনস জানায়। সব ডিরেক্টররাই এখন রূপাকে নিয়ে মুভি বানাতে চায়, আর নিজের এই জনপ্রিয়তা দেখে রূপাও অনেক খুশি হয়। তখন আমরা রূপার ম্যানেজার মিহিরকে দেখতে পাই। সে রূপার সমস্ত শুটিং এর শিডিউল গুলো ম্যানেজ করতে থাকে। সেখানে একজন সাংবাদিক ছিল যার নাম সামাদ। সে রূপাকে দেখে ডাক দেয় আর বলে, তুমি এতই ব্যস্ত যে আমার মতো সাংবাদিককে ইন্টারভিউ দেওয়ার মতো সময় তোমার নেই, তবে তুমি খুবই স্মার্ট। ডিরেক্টর থেকে প্রডিউসার সবাইকে তুমি হ্যান্ডেল করতে পারো। তখন রূপা বলে, এসব তো এক্সপেরিয়েন্সের ব্যাপার। এই কথা শুনে সামাদ বলে, কতজনকে কত মিনিট টাইম দিলে এই এক্সপেরিয়েন্স হয়। রূপা তখন কিছুটা রেগে যায় আর বলে, নায়িকাদের শুধু স্ক্যান্ডাল থাকে না, অনেক পরিশ্রমও থাকে, আপনি সেগুলো নিয়ে নিউজ করেন। ওই সময় রূপা পার্টিতে একটা লোককে দেখে খুবই চমকে যায় আর অনেক নার্ভাস ফিল করে। তাই সে তাড়াতাড়ি করে তার রুমে চলে আসে। তখন সেখানে জয়নাল নামে সেই লোকটা আসে আর রূপাকে বলে, ভাবছো আমি মরে গেছি? আমি তো মরি নাই, পুলিশের ভয়ে কয়েকদিন লুকিয়েছিলাম। সে তখন রূপাকে একটা ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করে, যেটা ছিল রূপার অন্তরঙ্গ মুহূর্তের একটা ভিডিও। সে তখন রূপাকে বলে, সে রূপাকে যে ভিডিওটা পাঠিয়েছিল সেটা শুধুমাত্র টিজার ছিল, তার কাছে এখনো ফুল ভিডিওটা রয়েছে। এসব শুনে রূপা জানতে চায় সে কেন এখানে এসেছে আর তার কাছে সে কি চায়। তখন জয়নাল রূপার কাছে টাকা দাবি করে, আর তা না হলে সে বাইরে গিয়ে সাংবাদিকদের কাছে রূপার ওই ভিডিওটা সম্পর্কে বলে দিতে চায়। কিন্তু রূপা কোনোভাবেই টাকা দিতে রাজি হয় না, কারণ সে অনেক কষ্ট করে আজকের এই পজিশনে আসতে পেরেছে। তখন এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন এক পর্যায়ে জয়নাল রূপাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চায়। তখন হাতাহাতির এক পর্যায়ে রূপা তার অ্যাওয়ার্ড দিয়ে জয়নালের মাথায় আঘাত করে। অনবরত আঘাত করার কারণে জয়নাল সেখানেই মারা যায়। রূপা তখন খুবই ভয় পেয়ে যায় আর বুঝতে পারে না সে জয়নালের লাশটাকে কি করবে। তখন সেখানে রায়হান আসে রূপাকে ডাকতে, কিন্তু ভিতরে এসে দেখতে পাই জয়নালের লাশ পড়ে আছে। এটা দেখে রায়হানও খুব ভয় পেয়ে যায়। তাই সে রূপাকে জিজ্ঞেস করে সে কেন তাকে খুন করেছে। তখন রূপা বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট, কারণ সে যদি জয়নালকে না মারতো তাহলে জয়নাল তাকে মেরে ফেলতো। তখন রায়হান জানতে চায় এই লোকটার সাথে রূপার সম্পর্ক কি। তখন রূপা বলে, জয়নাল হচ্ছে আমার অন্ধকার জগতের একটা অংশ, আমি তোমাকে সবকিছু খুলে বলবো, তবে এটা উপযুক্ত সময় নয়। রূপা তখন বুঝতে পারে না সে লাশটাকে নিয়ে কি করবে, তবে সে পুলিশের কাছে ধরা পড়তে চায় না, সে আগের অন্ধকার জগতে ফিরে যেতে চায় না। ঠিক ওই সময় ম্যানেজার মিহির আসে রূপাকে ডাকতে, কারণ বাইরে পার্টির সবাই রূপার জন্য অপেক্ষা করছে। রূপা তখন মিহিরকে চলে যেতে বলে আর জানায় সে কিছুক্ষণের মধ্যে পার্টিতে আসছে। এরপর রায়হান গুগলে সার্চ করে কিভাবে মৃত মানুষের বডি লুকিয়ে রাখা যায়। তারপর রায়হান লাশটাকে সরিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলে আর রূপাকে বলে পার্টিতে সবার সামনে নার্ভাস না হতে, কারণ নার্ভাস ফিল করলে সবাই সন্দেহ করবে। এরপর তারা দুজনে পার্টিতে আসে। এত বড় একটা পার্টির আয়োজন, সব ডিরেক্টর এবং সাংবাদিকরা তখন রূপার আপকামিং মুভির আপডেট জানতে চায়, কিন্তু রূপা তখন চুপ করে থাকে, কোনো কথাই সে বলে না।
তাই রূপার সেই ডিরেক্টর রূপাকে বলে, কোনো সমস্যা? তখন তারা দুজন জানায় কোনো সমস্যা না। চাপের মুখে রায়হান তখন সবাইকে জানায় যে আমরা আজকে অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি, আর অ্যানাউন্সমেন্টটা হলো আমরা দুজন খুব শীঘ্রই বিয়ে করব। এই খবরটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর তাদেরকে কংগ্রাচুলেশনস জানায়। এরপর যখন তারা পার্টি থেকে চলে আসে তখন ম্যানেজার মিহির আসে রূপার সাথে কথা বলতে। সে তখন রূপাকে বলে, আজকে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট হলো, অথচ আমাকে তো আগে থেকে কিছুই জানালে না। আজকে আপনার বিয়ের খবরটা জানানো একদম উচিত হয়নি, কারণ সবেমাত্র আপনার বড় বড় অফার আসতে চলেছে, এর মধ্যে এরকম একটা খবর নেগেটিভ ভাইব ছড়াবে। তখন রায়হান মিহিরের উপর চটে যায় আর বলে তাদের পার্সোনাল ব্যাপারে কথা না বলতে। আর সেই সাথে রূপা মিহিরকে জানিয়ে দেয় আগামী 1 মাসের মধ্যে তার যত শুটিং এর শিডিউল আছে সবগুলো পিছিয়ে দিতে। তবে অনাকাঙ্ক্ষিত ভাবে রায়হানের এই অ্যানাউন্সমেন্টে রূপাও কিছুটা বিরক্ত হয়, কিন্তু রায়হান জানায় ওই সময় এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। এতে করে সাংবাদিকদের নজর অন্যদিকে ঘুরে গেছে। যাই হোক, এরপর রায়হান রূপাকে তার বড় লাগেজটা বের করতে বলে। তারপর তারা ওই লাগেজের মধ্যে জয়নালের লাশটাকে তুলে বাসা থেকে বের হয়ে যায়। লাগেজটাকে গাড়ির পেছনে রেখে রায়হানকে নিয়ে রূপা তার একটা পুরনো বাড়ির দিকে রওনা দেয়। যাওয়ার সময় রায়হান রূপার কাছে জানতে চায় তার আর জয়নালের সম্পর্ক কি। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যে সময়টাতে আমরা রূপার অতীত জীবনকে দেখতে পাই। মূলত জয়নাল ছিল নেশাখোর একটা ছেলে, অন্যদিকে রূপা হচ্ছে বাবা মাহীন এতিম একটা মেয়ে। জয়নালের বাবা অনেক কষ্টে রূপার সাথে জয়নালের বিয়ে ঠিক করে, তবে বাসর ঘরে গিয়ে জয়নাল ঘটায় অন্যরকম এক কাণ্ড। সে রূপার পা ধরে অনেক কান্নাকাটি করে আর বলে সে দবিন নামে একটা বাটপারের সাথে ব্যবসা করে প্রায় 20 লক্ষ টাকা ধরা খাইছে। তখন রূপা বলে, খবরদার আপনি আমার বাবার জমির দিকে নজর দিবেন না। তখন জয়নাল জানায় তার নজর জমির দিকে না, বরং তার নজর রূপার দিকে। সে রূপাকে জানায় বাইরে সে তার পার্টনার দবিরকে বসিয়ে রেখেছে, কারণ দবিরের রূপার শরীরকে অনেক পছন্দ হয়েছে, তাই সে রূপার শরীরকে ফোক করতে চায়। আর জয়নাল যদি এই ব্যবস্থা করে দেয় তাহলে সে জয়নালকে 6 মাস বেশি সময় দিবে টাকা ফেরত দেওয়ার। তাই জয়নাল রূপাকে দবিরের সাথে কিছু সময়ের জন্য ঘনিষ্ঠ হতে বলে। এসব কথা শুনে রূপা একদমই অবাক হয়ে যায়, সে কোনোভাবেই এই প্রস্তাবে রাজি হয় না। ঠিক ওই সময় সেখানে দবির আসে। তখন জয়নাল তার নিজের বিয়ে করা বউকে রেখে রুমের বাইরে চলে যায়। আর এরপর দবির জোরপূর্বক রূপার সাথে শারীরিক সম্পর্ক করে আর তার সাথে রূপার ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্যটা মোবাইলে ভিডিও করে রাখে। রূপার তখন নিজের প্রতি অনেক ঘৃণা কাজ করতে থাকে। দবির রুম থেকে চলে যাওয়ার পর জয়নাল আসে রূপার কাছে আর সেও তখন রূপার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তখন রূপা তাকে জোরে একটা লাথি মারে। এরপর থেকে রূপা দবিরের সাথে থাকতে শুরু করে। দবির রূপাকে অনেক বিলাসবহুল জীবন দেয় আর রূপাকে তার অন্ধকার জগতের একজন পার্টনার বানিয়ে নেয়। সে অনেক নামি দামি পোশাক দিয়ে রূপাকে মডার্ন বানিয়ে ফেলে। এরপর একদিন দবির রূপাকে নিয়ে একটা ক্যাসিনো সেন্টারে যায়। সেখানে দবির রূপাকে পরিচয় করিয়ে দেয় বদরুজ্জামান নামে একটা লোকের সাথে। জওয়ান ছিল কোটি টাকার মালিক, তার কালো টাকার বিশাল এক ব্যবসা আছে। রূপাকে দেখা মাত্রই তার ভালো লেগে যায়, তাই সে দবিরকে বলে যেভাবেই হোক রূপাকে ম্যানেজ করে তার রুমে পাঠাতে। কিন্তু দবির জানায় সে এটা করতে পারবে না, কারণ রূপা তার নিজের খাঁচার পাখি। জামান তখন রূপাকে ম্যানেজ করে দেওয়ার বিনিময়ে দবিরকে 50,000 টাকা দিতে চাই, আর এই প্রস্তাবে দবিরও রাজি হয়ে যায়। এরপর দবির রূপাকে জামানের রুমে পাঠালে জামান রূপার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। আসার সময় রূপা জামানকে জিজ্ঞেস করে আমার জন্য দবির আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে। তখন সে জানায় 50,000 টাকা। সে আরো জানায় রূপাকে পাওয়ার জন্য যদি এর থেকে বেশি টাকাও দিতে হতো তাহলেও সে দিতে দ্বিধা করতো না, কারণ রূপাকে তার অনেক পছন্দ। তখন রূপা জামানকে তার কন্ট্যাক্ট নাম্বার দেয় আর বলে এরপর দরকার হলে সরাসরি আমাকে কল করবেন। এটা বলে সে চলে আসে। বাইরে আসতে দবির রূপাকে 2,000 টাকা দেয় আর রূপাকে জানায় যে জামান তাকে নাকি 5,000 টাকা দিয়েছে। রূপা বাটপাড়ি বুঝতে পেরে টাকাটা দবিরকে ফেরত দিয়ে দেয়। এরপর সিন বর্তমানে ফিরে আসে। রূপার অতীতের এসব ঘটনা শুনে রায়হান রূপাকে সান্ত্বনা দেয় আর বলে এখন থেকে তারা দুজন একসাথে বাঁচবে, কারণ তার কাছে অতীতের জীবন থেকে বর্তমানটাই বেশি গুরুত্বপূর্ণ।
ঠিক ওই সময় তারা দেখতে পায় সামনে পুলিশের চেকপোস্ট। তারা দুজন তখন খুবই ভয় পেয়ে যায়, কারণ কোনোভাবে যদি পুলিশ তাদের গাড়িতে চেক করে তাহলে তারা ধরা পড়ে যাবে। এরপর চেকপোস্টের সামনে আসলে সেখানে থাকা একটা পুলিশ তাদের গাড়ি আটকায়। তখন রূপা গাড়ি থেকে বেরিয়ে আবেদনময়ী ভাবে নিজেকে প্রকাশ করে, যাতে পুলিশটার নজর অন্যদিকে চলে যায়। আর এই অফিসার ছিল রূপার একজন ফ্যান, তাই রূপা মিষ্টি মিষ্টি কথা বলে অফিসারকে পটিয়ে ফেলে। সে তখন রূপার সাথে একটা সেলফি তোলে, আর এটা তখন পাশ থেকে আরেক পুলিশ অফিসার দেখতে পায়। তখন তারা দুজন সেই অফিসারকেও পটানোর চেষ্টা করে, কিন্তু অফিসার তখন নিয়ম রক্ষার জন্য তাদের গাড়িটিও চেক করে দেখতে চায়। রূপা আর রায়হান তখন প্রচন্ড ভয় পেতে থাকে। গাড়ি সার্চ করতে গিয়ে তারা সেই লাগেজটা দেখতে পায়। লাগেজটা খুলতে যাবে, ঠিক ওই সময় খবর আসে যে সামনের গাড়িতে মাদক পাওয়া গেছে। আর এই খবর পেয়ে সব অফিসার সেখান থেকে চলে যায়। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। একদিন রূপা জামান সাহেবকে বলে সে যাতে তার দলবল নিয়ে দবিরের চ্যাপ্টারটা ক্লোজ করে দেয়, কারণ দবির তাকে আর রূপার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটা দিয়ে রূপাকে ব্ল্যাকমেইল করছে যে সে জামান আর তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটাও দবিরকে দিয়ে দিয়েছে। তাই দবির হয়তো জামানকেও ব্ল্যাকমেইল করতে পারে। এটা শুনে জামান সাহেব দবিরের উপর খুবই রেগে যায়, আর এরপর জামান সাহেব তার দলবল নিয়ে দবিরকে খুন করে ফেলে। এরপর সিন আবারও বর্তমানে আসে। রূপা যখন রায়হানকে নিয়ে তার ফ্ল্যাটে আসে তখন তারা দেখতে পায় সেখানে তাদের আগেই ম্যানেজার মিহির এসে হাজির। মিহিরকে দেখে তারা দুজন একদমই অবাক হয়ে যায়। তখন মিহির জানায় সে সবকিছু জানে, তার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে লাভ নেই। ওই দিন সে জয়নালকে রূপার রুমের মধ্যে ঢুকতে দেখেছিল। তখন সে বাহির থেকে শুনতে পায় রূপা আর জয়নালের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছে। তবে ওই সময় তার ডাক পড়ায় সে নিচে চলে আসে। আর এরপর যখন সে আবারও রূপার রুমের কাছে যায় তখন সে রায়হানকে রূপার রুমে ঢুকতে দেখে। কিন্তু অবাক করা বিষয়, সে রূপা আর রায়হানকে রুম থেকে বেরোতে দেখলেও জয়নালকে দেখতে পায় না। আর তখনই তার সন্দেহ হয়। তারা লাগেজ নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর মিহির রূপার রুমে যায়, আর সেখানে গিয়ে সে রক্তের স্যাম্পল দেখতে পায়। তখন তার সন্দেহটা আরো গাঢ় হয়। তখন রূপা মিহিরকে জিজ্ঞেস করে, আমরা যে এই বাড়িতে আসবো সেটা তুমি কিভাবে জানলে? তখন মিহির জানায় ওই পুলিশ অফিসার তার সাথে রূপার সেলফির পিকটা ফেসবুকে আপলোড দেয়, যেটা মিহির দেখতে পায়। আর এরপর সে সহজেই বুঝতে পারে যে রূপা ওই রাস্তা ধরে এই বাড়িতেই পৌঁছাবে। তখন রূপা মিহিরকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? মিহির বলে 20 লক্ষ টাকা, সাথে আপনাকে। এটা শুনে রায়হান মিহিরকে মারতে যায়। তখন রূপা রায়হানকে শান্ত করে আর মিহিরকে বলে সে তার কথায় রাজি আছে, তবে লাশটার কোন একটা ব্যবস্থা করে দিতে হবে। তখন মিহির জানায় সে লাশটাকে অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলবে, কেউ কিচ্ছু টের পাবে না। তাছাড়া জয়নালের নামে মাদকের কেস চলছে, তাই সবাই ভাববে জয়নাল গা ঢাকা দিয়েছে। তাদের বিল তখন কনফার্ম হয়। এরপর মিহির বাজারে যায় অ্যাসিড আনতে। অ্যাসিড নিয়ে বাসায় ফেরার পর মিহিরকে রূপা তার রুমে ডাকে, আর এর ফাঁকে মিহির আসে রায়হানের সাথে কথা বলতে। সে রায়হানকে বলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো, কারণ নায়িকাদের শুধু স্ক্যান্ডাল ফাঁস হয়। অবশ্য স্ক্যান্ডাল ফাঁস হলে তো তোমারই লাভ, তাতে তোমাকে কিছু মানুষ চিনবে। এটা শুনে রায়হান মিহিরের উপর প্রচন্ড রেগে যায়, আর মিহিরকে বেশি বাড়াবাড়ি করতে না করে দেয়। এরপর মিহির রূপার কথা মতো তার রুমে যায়। রূপা তখন মিহিরের সাথে ঘনিষ্ঠ হওয়ার নাটক করে, আর এরপর সুযোগ বুঝে মিহিরের গলায় আঘাত করে। ক্রমাগত আঘাত করে সে মিহিরকেও মেরে ফেলে। মূলত রূপা আর রায়হান প্ল্যান করেই এই কাজটি করেছে। এরপর রায়হান চাপাতি দিয়ে মিহিরের লাশটাকে খণ্ড বিখণ্ড করে ফেলে, আর রূপা রক্তমাখা শরীর নিয়ে গোসল করে নেয়। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। জামান সাহেব রূপাকে অনেক বিলাসবহুল জীবন দেয়। তাই একদিন রূপা জামানকে বলে তার নায়িকা হওয়ার অনেক ইচ্ছা, সে ছোটবেলা থেকে নায়িকা হতে চায়। আর জামানের যেহেতু বিভিন্ন মহলের মানুষের সাথে পরিচয় আছে, তাই সে যাতে রূপার নায়িকা হওয়ার স্বপ্নটা পূরণ করে। তখন জামান জানায় তার একটা বন্ধু আছে যে হচ্ছে মুভির ডিরেক্টর। সে কালকে রূপাকে তার সাথে দেখা করতে নিয়ে যাবে। পরের দিন জামান সাহেব রূপাকে নিয়ে তার সেই ডিরেক্টর বন্ধুর কাছে যায়। আর তার বন্ধুর নাম হচ্ছে নাদের। সে নাদেরকে বলে তুই রূপাকে দেশের টপ ক্লাস নায়িকা বানাবি, এতে তোর ডিরেক্টর হওয়ার স্বপ্নটাও পূরণ হবে, আর আমি এর ফাঁকে নিজের কারো টাকাগুলো সাদা করতে পারবো। এরপর নাদের রূপার সাথে কথা বলে।
আর রূপাকে সে একটা সিনেমার অফার করে, যে সিনেমায় তাকে দেহ ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করতে হবে। রূপা তাতেও রাজি হয়ে যায়। তখন নাদের রূপাকে অভিনন্দন জানায়, আর রূপাও প্রথমবার সিনেমার নায়িকা হবে এটা ভেবে সেও খুব খুশি হয়ে যায়। এরপর সিন আবারও বর্তমানে আসে। লাশটার খণ্ডিত দেহ রায়হান একটা বস্তায় ভরে নিয়ে ড্রামের মধ্যে রাখে। তারপর ড্রামের মধ্যে এসিড ঢেলে দিয়ে লাশের খণ্ডিত অংশগুলো গড়িয়ে ফেলে। কিন্তু তারপরেও রূপা খুবই ভয় পেতে থাকে, কারণ পুলিশের হাতে ধরা পড়ে যাবে এই ভয়ে। তখন রায়হান রূপাকে শান্ত করে আর বলে সে সব সময় রূপার পাশে আছে। তখন রূপা রায়হানকে বলে চল আমরা দেশ ছেড়ে বাহিরে গিয়ে সেটেল হই, আর সেটেল হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা আমার কাছে আছে। কিন্তু রূপার এই প্রস্তাবে রায়হান রাজি হয় না, কারণ সে এখন তার ক্যারিয়ারের দিকে ফোকাস হতে চায়। তখন রূপা রায়হানের উপর কিছুটা রেগে যায় আর বলে এখানে মনে হয় তোমার খুব ক্যারিয়ার আছে, আমি যদি নিজের ক্যারিয়ার ছেড়ে বাইরে সেটেল হওয়ার কথা ভাবি, তাহলে তুমি কোন ক্যারিয়ারের কথা ভাবছো, যে ক্যারিয়ার এখনো শুরুই হয়নি। রূপা বুঝতে পারে তার কথায় রায়হান খুব কষ্ট পেয়েছে, তাই সে রায়হানকে সরি বলে। তারপর সে রায়হানকে বলে তার কাছে 5 কোটি টাকা আছে, আর এই টাকা দিয়ে তারা অনায়াসে দেশের বাইরে সেটেল হতে পারবে। সে শুধু রায়হানের সাথে বাকি জীবনটা কাটাতে চায়। তখন রায়হান জানতে চায় এত টাকা রূপা কোথায় পেয়েছে। তখন রূপা জানায় সে জামান সাহেবের লাকি ড্রাম ছিল, তার মাধ্যমে নেতাদের সমস্ত টাকার লেনদেন হতো। রূপা তখন রায়হানকে বলে আমি এই পৃথিবীতে শুধুমাত্র তোমাকে বিশ্বাস করি, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সমস্ত টাকা তুমি নিবে। পরের দিন সকালবেলা রূপা রায়হানকে নিয়ে একটা প্ল্যান করে। রূপা জানায় সে মিহিরের বউকে ফোন করে বলবে যে গ্রামে বউয়ের সাথে দেখা করতে যাবে বলে মিহির তার কাছ থেকে ছুরি নিয়েছে। কিন্তু তারপর থেকে রূপা মিহিরকে ফোনে পাচ্ছে না, আর এটা যখন সে মিহিরের বউকে বলবে তখন মিহিরের বউ টেনশনে থানায় গিয়ে জিডি করবে, আর এতে রূপাকে কেউ সন্দেহ করবে না। এরপর প্ল্যান মতো রূপা মিহিরের বউকে নিয়ে থানায় যায়, আর মিহিরের বউ তখন মিহিরের একটা মিসিং ডায়েরি করে। রূপা অফিসারকে বলে দেয় সে যেন দ্রুত মিহিরকে খুঁজে বের করে। এদিকে রায়হান মতির নামে একজন ডিরেক্টরকে ফোন করে আর বলে যে তাকে নিয়ে সে কোনো মুভির পরিকল্পনা করতেছে কিনা। তখন ডিরেক্টর জানায় সিনেমা বানাতে টাকা লাগে, তুমি টাকাওয়ালা প্রডিউসার এনে দাও, আমি তোমাকে মুভি বানিয়ে দিব। রায়হান বুঝতে পারে না সে কি করবে। রাতের বেলা রায়হান রূপাকে জিজ্ঞেস করে যে সে আগে কেন তাকে টাকার কথা বলেনি, রূপা কি তাকে বিশ্বাস করে না। তখন রূপা জানায় জামান সাহেব যখন ক্যাসিনো ব্যবসায় ধরা খায় তখন এই 5 কোটি রূপার কাছে থেকে যায়, এবং এই টাকা সে অন্য কোথাও রাখতে পারেনি, এবং কি এই 5 কোটি টাকা সে ব্যাংকেও রাখেনি। সে এই টাকার কথা প্রয়োজন না পড়লে মনেও করতে চায় না। তখন রায়হান বলে তাহলে টাকাগুলো কোথায়। তখন রূপা বলে সে এই 5 কোটি টাকা তার বাবার পরিত্যক্ত বাড়িতে রেখেছে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। রায়হান তখন মনে মনে একটা প্ল্যান করে ফেলে। রূপা ঘুমিয়ে গেলে রায়হান সেই ডিরেক্টরকে ফোন করে আর জানায় প্রডিউসার ম্যানেজ হয়ে গেছে, তাই যত টাকা বাজেটে লাগুক না কেন সে যেন প্রজেক্টটা রেডি করে। আর রায়হানের এই কথাগুলো রূপা ঘুমের ভান করে জেনে নেয়। কিন্তু রূপা যে রায়হানের সব কথা শুনে নিয়েছে এটা রায়হান বুঝতে পারে না। পরের দিন সকালে রায়হান লুকিয়ে বাথরুমে যায়, আর রূপাদের সেই পরিত্যক্ত বাড়িতে ঢোকার জন্য সাবানের মধ্যে ওই বাড়ির চাবির একটা মাপ নিয়ে নেয়, যাতে করে সে একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নিতে পারে। এরপর সে রূপার কাছে আসে আর বলে সে প্রথমবারের মতো কোনো সিনেমায় হিরোর চরিত্র পেয়েছে। আর এটা শুনে রূপাও খুব খুশি হয় আর তাকে কংগ্রাচুলেশনস জানায়। মূলত রূপাও জানতো যে রায়হান এরকম কিছু একটাই করবে। রূপা তখন রায়হানকে বলে সে যেন দ্রুত ডিরেক্টরকে ফোন করে আর এই সুযোগটা যেন রায়হান কোনোভাবে হাতছাড়া না করে। কিন্তু রায়হান জানায় সে তার ফোনটা খুঁজে পাচ্ছে না। রূপা তখন রায়হানকে ডিরেক্টরের সাথে সরাসরি কথা বলতে বলে, আর যাওয়ার সময় রূপা রায়হানকে জড়িয়ে ধরে বিদায় দেয়। কিন্তু এদিকে দেখা যায় রায়হান ডিরেক্টরের কাছে না গিয়ে সরাসরি চলে আসে রূপাদের সেই পরিত্যক্ত বাড়িতে, যেখানে রূপা তার টাকাগুলো লুকিয়ে রেখেছে। কিন্তু সেখানে অনেক খোঁজাখুঁজির পরেও সে টাকাগুলো খুঁজে পায় না। তখন সে সেখানে একটা চিঠি দেখতে পায়, যেটি ছিল রূপার লেখা একটা চিঠি। সেখানে লেখা ছিল আমি তোমাকে খুব বিশ্বাস করতাম, কিন্তু তুমিও বাকি সবার মতোই হলে। কেন রায়হান, কিসের এত লোভ? তুমি আমাকে ভালোবেসেছিলে
তুমি কাকে ভালোবেসেছিলে, আমাকে নাকি টাকাকে? যদি সামান্য টাকার লোভ তোমার ঘুম উড়িয়ে দিতে পারে, তাহলে দুটো খুন করার পর আমার ঘুম কিভাবে আসবে? ঠিক তখনই রায়হানের প্রচন্ড শ্বাসকষ্ট হতে থাকে, কারণ ঘরের মধ্যে খুব মারাত্মক বিষাক্ত গ্যাস ছড়ানো ছিল, যার কারণে ছটফট করতে করতে রায়হান সেখানে মারা যায়। মূলত রূপা রায়হানকে মারতে চায়নি, কিন্তু রায়হান তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও সে রায়হানকেও মেরে ফেললো। রূপা কখনোই চায় না তার এই জনপ্রিয় ক্যারিয়ারটা ধ্বংস হোক, কারণ আগের অন্ধকার অতীতের কথা মনে পড়লে রূপার খুবই কষ্ট হয়, তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর এজন্য সে এই রূপা মির্জাকে কখনোই ধ্বংস হতে দিবে না। সিরিজের শেষ মুহূর্তে আমরা দেখতে পাই রূপা আর রায়হানের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে রূপা রায়হানের আসার জন্য অপেক্ষা করছে, আর রায়হানের ফোনে অবিরত কল দিয়ে যাচ্ছে। তখন সেই সাংবাদিক সামাদ এসে রূপাকে বলে, কাকে ফোন করছো? তখন রূপা বলে, রায়হানকে। এটা শুনে সামাদ বলে, তুমি ভালো করে জানো ওই নাম্বারে আর কখনোই ফোন রিসিভ হবে না, কারণ মৃত মানুষের পক্ষে তো ফোন রিসিভ করা সম্ভব না। আর তাই এই কথা শুনে রূপা একদমই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে সে এবার ধরা পড়ে যাবে, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে